আমি কখনো মা হতে পারবো না বলে আমার বজ্জাত স্বামী ১.৫ বছরের সংসার ভেঙে ডিভোর্স দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। খুশি হয়েছেন এবার, মিস্টার নির্ঝর জুবায়ের? আপনার তো খুশি হওয়ার কথা। আমাকে প্রপোজ করেছিলেন, বিয়ের জন্য অফার করেছিলেন। কিন্তু আমি আপনাকে রিজেক্ট করে আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলাম। আপনি তাতে কষ্ট পেয়েছিলেন। আমার সেই ভালোবাসার, ভরসার একমাত্র মানুষটি আমাকে ডিভোর্স দিয়েছে। এই দেখুন, আমি ভালো নেই। আমি কষ্টে আছি। আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি এবার খুশি তো? আমাকে অভিশাপ দিয়েছিলেন। আপনার অভিশাপেই আমার সাথে এমন হয়েছে। এবার খুশি হয়েছেন বলেই কান্নাতে ভেঙে পড়ল খেয়া। দুহাতে মুখ ঢেকে অবিরত কান্না করে যাচ্ছে সে। নির্ঝর এদিক ওদিক তাকায়। তারা আপাতত একটা পার্কের বেঞ্চে বসে আছে। জায়গাটা মোটেই নির্জন নয়। মোটামুটি জনবহুল একটা জায়গা। আশপাশের বহু মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের চোখে হাজারো প্রশ্ন। একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে বিরতিহীনভাবে কান্না করে যাচ্ছে। পাশে একটু দূরে একটা যুবক নিশ্চল হয়ে বসে আছে, কান্না থামানোর মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার কোনো চেষ্টাই করছে না। ব্যাপারটা তাদের কাছে মোটেই সুখকর নয়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকবেই। এটা বিদেশ নয় যে দেখেও না দেখার ভান করবে। এটা বাংলাদেশ। সবাই দেখবে, দু একজন দুঃখ পাবে, কেউ কেউ কাছে এসে কি হয়েছে জিজ্ঞেসও করবে। নির্ঝর খেয়ার দিকে তাকাল। খেয়ার পরনে সবুজ রঙের ফিনফিনে শাড়ি। সবুজ শাড়িতে কি সুন্দর লাগছে তাকে। আজও মেয়েটার কান্নাসজল দৃষ্টি তাকে ঘায়েল করতে সক্ষম। সে চোখ সরিয়ে নিল। একটু ভেবে নির্ঝর নিজের গায়ের ব্লেজারটা খুলে খেয়ার মুখ ঢেকে দেয়, যেন তার কান্নারত মুখ পৃথিবীর মানুষ থেকে আড়াল করছে। সামান্য এগিয়ে বসে। কেউ যেন চট করে করে বুঝতে না পারে যে খেয়া একা, সম্পূর্ণ একা। প্রায় আধ ঘন্টা পর নির্ঝর খেয়ার দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে? খেয়া উত্তর দিল না। এখনো ব্লেজার দিয়ে মুখ ঢেকে আছে। নির্ঝরই আবারও মুখ খুলল। সকালে তো মেবি কিছু খাওনি, এখন খাবে কিছু? খেয়া ছোট্ট করে না বলল, চলো আমার সাথে, সামনে একটা রেস্টুরেন্ট আছে, কিছু খাবে? লাঞ্চের টাইম শেষ হয়ে যাবে। আমারও দুপুরে কিছু খাওয়া হয়নি। বললাম তো খাবো না। জোর করছেন কেন? আর আপনি এখানে কি করছেন? এতক্ষণ যাবৎ আমার কষ্ট উপভোগ করলেন, তাতে মন ভরল না? আরও উপভোগ করতে চান? নিজের চোখে আমার নিষ্ঠুর পরিণতি অবলোকন করতে চান? করুন তাহলে। লিসেন, খেয়া, আমি জানি তোমার কাছে বর্তমানে কোনো টাকা নেই, থাকার কথা না। তাছাড়া তোমার যাওয়ার জায়গা নেই। আমি যা বলি তাই শুনো। আপাতত আমার সাথে কিছু খাবে চলো, না হলে না খেয়েই মরে যাবে। তখন তোমার কষ্ট বেশিদিন উপভোগ করতে পারবো না। সত্যি বলতে, আমি ভীষণভাবে তোমার কষ্ট উপভোগ করছি। তোমার এই ন্যাকা সুরের কান্না উপভোগ করতে চাইলেও তোমাকে বছরের পর বছর বাঁচতে হবে। লেটস গো। নির্ঝর উঠে দাঁড়াল। খেয়া নির্ঝরের কথা শুনে আবারও কান্না শুরু করল। নির্ঝর তার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসল। খেয়ার সাথে যেদিন তার প্রথম দেখা হয় সেদিনও এভাবে নাক টেনে কান্না করছিল। আজও একই জিনিস। প্রকৃতি সব জিনিসই নাকি দুবার করে ঘটায়। তার কাছেও তাই মনে হচ্ছে।
তবে ডিফারেন্সটা হচ্ছে আজকের খেয়া আর সেদিনের খেয়ার মাঝে বিস্তর তফাত। খেয়ার কান্না কিছুতেই থামছে না। সেই সকাল থেকে দেখে যাচ্ছে সে। অল্পতে কেঁদে দেয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে খেয়া। অতি সামান্য কথাতেও যে সে কেঁদে টেদে এক করে ফেলে সব তা নির্ঝরের অজানা নয়। কিন্তু এত কান্না করলে তো অসুস্থ হয়ে পড়বে। নির্ঝর কিছুটা বিরক্ত হয়েই ধমক দিল। স্টপ ক্রিং। কেউ মরে গেছে? খেয়া ব্লেজারে নাক মুছে টেনে টেনে বলল। আমার প্রেম মরে গেছে। ও আপনি বুঝবেন না। বোঝার মতো কিছু থাকলে তো বুঝব। তুমি কান্না করছো কেন? আমার ইচ্ছে হয়েছে কান্না করছি। তাতে আপনার কি? তাতে আমার কি মানে? আমি বিরক্ত হচ্ছি। আপনাকে বিরক্ত হতে বলেছে কে? আশ্চর্য! এটা কি ধরনের প্রশ্ন? একদম কান্না করবে না। তুলে আছাড় দিব। মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার তোমার প্যানপ্যানানি শুনতে শুনতে। খেয়া আবারও কান্না শুরু করল। কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার উপর রেগে যাচ্ছেন কেন? খেয়া, আমার কি এখন রাগ করা স্বাভাবিক নয়? না, একদম স্বাভাবিক নয়। আপনি অপ্রকৃতস্থদের মতো আচরণ করছেন। তাছাড়া আপনার বিরক্তি বা রাগের জন্য মোটেই আমি বা আমার কান্না দায়ী নয়। এর জন্য দায়ী আপনার মস্তিষ্ক, মস্তিষ্কের হাইপোথ্যালামাস। নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল। সে একটা কঠিন কথা বলতে গিয়েও থেমে গেল। আবার নতুন করে কান্না জুড়ে দিবে। একে নিয়ে সে কিভাবে সামনের দিনগুলো পাড়ি দিবে তা কে জানে। তবে আজকের ধাক্কাটা অতি কঠিন ব্যক্তির জন্য সামলানো দুঃসাধ্য ব্যাপার। ডিভোর্সের মতো রাশভারী শব্দ বহন করার মতো ক্যাপাবিলিটি সবার থাকে না। খেয়ার মতো নরম মেয়ে পারবে তো সামলে উঠতে? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলল। সে খেয়ার পাশে থাকবে। তাকে থাকতে হবে যে। সে একটানে খেয়াকে দাঁড় করিয়ে ব্লেজারটা ভালোমতো গায়ে জড়িয়ে দিল। তারপর হাত ধরে কিছুটা টেনে নিয়েই গাড়িতে উঠাল। খেয়া হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, টানাটানি করবেন না তো। হাত ছাড়ুন। হাত ধরেছেন কেন? নির্ঝর নিজের সিটে ঠিকমতো বসে হাতটা আরো চেপে ধরে বলল, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। তাতে তোমার কি? আমার কি মানে? সরকারি হাত পেয়েছেন? হাত ছাড়ুন। ব্যথা পাচ্ছি। চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র থ্যালামাস। এখানে আমার কোনো দোষ নেই। খবরদার আমার কথা আমাকে ফেরত দিবেন না। নির্ঝর মুচকি হেসে হাত ছেড়ে দিল। ফাইনালি, খেয়ার কান্না থেমেছে। সেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 নির্ঝরের বাসার সামনে গাড়ি থামতেই খেয়া চমকে উঠল। নির্ঝর তাকে তার বাসায় কেন এনেছে? সে তো ভেবেছিল কোনো ফিমেল হোস্টেল বা মেস ঠিক করে তাকে রাখবে। সরাসরি তার বাসায় কেন এনেছে? খেয়ার ভীত, সন্ত্রস্ত দৃষ্টি নির্ঝরের চোখ এড়াল না। সেই গাড়ি থেকে নেমে জোর করেই খেয়াকে ভেতরে নিয়ে গেল। যদিও এই বাসা খেয়া আগে থেকে চিনে, তবে এই প্রথম ভেতরে পা রাখা। সে আর্স্ট হয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। প্রায় সঙ্গে সঙ্গে 4-5 বছরের একটা মেয়ে এসে নির্ঝরকে জড়িয়ে ধরে বলল, বাবাই, তুমি এসেছ? তোমার সাথে কে? নির্ঝর তাকে চুমু খেয়ে কোলে তুলে নিল। খেয়া হা করে তাকিয়ে সব দেখছে। কিছুই তার মস্তিষ্কে ঢুকছে না। নির্ঝরের এত বড় মেয়ে আছে? তার মানে নির্ঝর যখন তাকে বিয়ের অফার দিয়েছিল তখন সে ম্যারিড? কিছু বুঝে উঠার আগেই খেয়া অজ্ঞান হয়ে ঢলে পড়ল।
নির্ঝর তাকে চুমু খেয়ে কোলে তুলে নিল। খেয়া হা করে তাকিয়ে সব দেখছে। কিছুই তার মস্তিষ্কে ঢুকছে না। নির্ঝরের এত বড় মেয়ে আছে? তার মানে নির্ঝর যখন তাকে বিয়ের অফার দিয়েছিল তখন সে অলরেডি ম্যারিড? কিছু বুঝে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে ঢলে পড়ল। বাবাই, উনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কি করে? মাত্র আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল। নুহা মা, ওকে উনি উনি করবে না। উনিকে আন্টি বলে ডাকবে আজ থেকে। মনে থাকবে লক্ষ্মীটি? হু, বাবাই। নুহা কোল থেকে নামতেই নির্ঝর খেয়ার দিকে তাকায়। খেয়া সোফাতে মাথা রেখেছে। তার দু চোখ বন্ধ। সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত কেউ ঘুমিয়ে পড়তে পারে? জানা ছিল না। নুহাকে রুমে পাঠিয়ে খেয়ার পাশে বসে পড়ে সে। মেয়েটা বড্ড ক্লান্ত। এখানেই ঘুমিয়ে পড়েছে হয়তো। আস্তে করে ডাক দেয় সে। খেয়া, খেয়া, খেয়া তরি। খেয়া উত্তর দেয় না। নির্ঝর কিছুটা ভয় পেয়ে তাকে হালকা করে ধাক্কা দেয়। ডান হাতের উপর আলতো করে নিজের হাতটা রাখে। কতগুলো দিন পর খেয়ার স্পর্শ সে পাচ্ছে। তার চোখ দুটো ভরে ওঠে। একটা সময় এই স্পর্শটুকুর জন্য সে কতটা ছটফট করেছে, কতটা জ্বালা যন্ত্রণা পেয়েছে। শুধুমাত্র খেয়ার সুখের কথা চিন্তা করে কোনো পদক্ষেপ নেয়নি। সবটা সহ্য করে গেছে। একটু এগিয়ে এসে খেয়ার গালে হাত রাখল সে। খেয়ার কোনো প্রতিক্রিয়া না পেয়ে একটু ঝাঁকায়। পরমুহূর্তে ক্ষিপ্র পায়ে ডাইনিং থেকে গ্লাসে পানি এনে কয়েক ফোঁটা ছিটাতেই খেয়া কপাল কুঁচকায়। নির্ঝর গ্লাস রেখে তার দুগালে হাত রেখে বলল, খেয়া, ঠিক আছো তুমি? সেন্সলেস হয়ে গেছিলে নাকি? এখানে সেন্সলেস হওয়ার মতো কিছু ঘটেছে? খেয়া হাত দিয়ে ঠেলে নির্ঝরের হাত সরিয়ে দেয়। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমি ঘুমাচ্ছি জাহিদ। ডিস্টার্ব করবে না। ঘুঘুমাতে দাও তো। এটুকু বলেই খেয়া পাশ ফিরে শোয়ে। নির্ঝর কপাল কুঁচকে নিজের রাগ সামলানোর জন্য হাত মুঠ করে। কেন জানি সে খেয়ার মুখে তার প্রাক্তন স্বামীর নাম সহ্য করতে পারল না। খেয়াকে তুলে এক আছাড় দেয়ার ইচ্ছে হল। ইচ্ছেটাকে দমন করতে সে খেয়াকে নিচে রেখেই গটগট করে উপরে উঠে গেল। নিজের রুমে গিয়ে বেশ সময় নিয়ে শাওয়ার নিল। ঘণ্টা খানেক পর ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নামল সে। খেয়া এখনো হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘোরে ঘুমাচ্ছে। তার ঘুমন্ত নিষ্পাপ বাচ্চাদের মতো ফেসটা দেখে নির্ঝরের সব রাগ যেন নিমেষে কর্পূরের মতো উবে গেল। সে হেসে ফেলল। সে খেয়ার মুখ বরাবর হাঁটু গেড়ে বসে সোফার নিচে ঝুলে থাকা ডান হাতটা যত্ন সহকারে পেটের উপর রাখল। খেয়ার মুখটা শুকিয়ে গেছে। সারাদিন কান্না করার ফসল। নির্ঝর পাশে থেকেও মেয়েটাকে সামলানো প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। কি হতো সে যদি না থাকত? ভাগ্যিস সে খেয়ার খোঁজ খবর নিয়েছিল। না হলে তো জানতেই পারত না যে তার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। খেয়ার ডিভোর্সের সংবাদ তার কাছে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। খবরটা শোনার পর সে মিনিট 40 থম মেরে বসেছিল। যেন ভুল শুনেছে। পরমুহূর্তে যখন মনে পড়ে খেয়ার কোথাও যাওয়ার জায়গা নেই তখনই গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে তার খোঁজে। পেয়েও যায় দ্রুত। সে ভেবেছিল তাকে দেখে খেয়া প্রচণ্ড রিয়েক্ট করবে, কিন্তু সেরকম কিছু হয়নি। তাকে ভরসার স্থান ভেবে আরও মন উজাড় করে কেঁদেছে। একটা সময় তারা খুব ভালো বন্ধু মানুষ ছিল। আজ 1.5 বছর পরে হঠাৎ সাক্ষাৎ খেয়াকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। যেন সে ধরেই নিয়েছিল আজ এই অসময়ে নির্ঝর তার পাশে থাকবে,
তার অতৃপ্ত ধূসর মরুভূমিতে এক পশলা বৃষ্টি হয়ে ঝরবে। কিন্তু নির্ঝর অবাক হয়েছে। সে খেয়ার পাশে যতটা সময় রয়েছে অনেকটা আচ্ছন্নের মতো রয়েছে। তার যেন বিশ্বাসই হচ্ছে না খেয়া, তার সেই পিচ্ছি খেয়াতরি তার সাথে, তার এতটা কাছে। খেয়ার ডিভোর্সের ব্যাপারটাতে তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। খেয়ার কান্না দেখে তার খারাপ লেগেছে, কিন্তু খেয়াকে নতুন করে নিজের পাশে পাওয়ার লোভ নিমেষে তার সব খারাপ লাগা ধূলিসাৎ করে দিয়েছে। সে খেয়ার গায়ে এক ফোঁটা দুঃখ পৌঁছাতে দেবে না। সে তাকে ভালো রাখবে, প্রচণ্ড রকম ভালো রাখবে। এটা সত্যি যে সে ভেবেছিল খেয়া সুখে স্বামীর সংসার করছে। শুধুমাত্র সে হয়তো দিনে দিনে কঠিন বস্তুতে পরিণত হচ্ছে। নুহা তার জীবনে না থাকলে সত্যি সত্যি হয়তো সে এতদিনে কঠিন বস্তু হয়ে যেত। কঠিন বস্তুতে যেমন তাপ প্রয়োগ করলে তা গলতে বাধ্য, নির্ঝরের জীবনেও নুহার ভালোবাসা তার প্রতি দায়িত্ব তাপের মতো আচরণ করেছে, তাকে কঠিন হতে দেয়নি। নির্ঝর দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল খেয়াকে। সিঁড়ি দিয়ে উঠে তার পাশের রুমটাতে শোয়াল। গায়ের উপর চাদর টেনে নরম সুরে ডাকল, খেয়াতরি, আমার খেয়াতরি। খেয়া নড়েচড়ে ভালোমতো ঘুমাল। নির্ঝর তার পাশে বিছানায় বসল। খেয়ার ঘুমন্ত চোখের দিকে অপলক তাকিয়ে রইল। তার লেখা প্রতিটা গোপন চিরকুটে সে খেয়াকে খেয়াতরি নামে ডাকত। তার প্রবল ইচ্ছে ছিল মাঝরাতে ঘুম ভেঙে গেল আদুরে গলায় তাকে খেয়াতরি বলে ডাকবে। খেয়া ঘুম ঘুম চোখে লজ্জা লুকানোর জন্য তার বুকে মুখ গুজবে। আজকেও খেয়াকে বুকে জড়িয়ে ঘুমানোর তীব্র ইচ্ছে হল তার। কিন্তু ইচ্ছেদের ডানা গজিয়ে আকাশে পাখনা মেলে উড়ে বেড়ানোর আগেই তা ছেঁটে ফেলে দিল। মানুষের সব ইচ্ছেকে সবসময় প্রায়োরিটি দিতে নেই। 3 খেয়ার ঘুম ভাঙল বেশ রাতে। চোখ না খুলেই বাম হাত দিয়ে বিছানায় হাতড়ে জাহিদকে খুঁজল, কিন্তু কেউ নেই সেখানে। সে ধপ করে চোখ খুলল। আস্তে আস্তে তার সব মনে পড়ল। জাহিদ তো তার থেকে মুক্তি নিয়েছে। সে তো এখন নির্ঝরের বাসায় আছে। আবারও কয়েক মিনিট সে নীরবে অশ্রু বিসর্জন দিল। নিজেকে স্বাভাবিক করে একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমটাতে নজর বুলাল। রুমটা বেশ বড় এবং গোছানো। সব থেকে ভালো লাগবে রুমের সাথে দক্ষিণের দিকে লাগোয়া বেলকনিটা। খেয়া বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সে নির্ঝরের এখানে থাকতে রাজি হয়ে ভুল কিছু করেনি তো? অবশ্য সঠিক কাজ কোনটা তার জানা নেই। এতদিন ভাবত জাহিদকে নিজের জীবনসঙ্গী করার সিদ্ধান্তটাই তার জীবনের একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল। না, সে ভুল। পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। ভাগ্যের ফেরে তার জাহিদ আর নির্ঝরের সাথে দেখা। পরিচিত আপন মানুষ বলতে সে এই দুজনকে চিনে। নির্ঝরের এখানে থাকা ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। সেই উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকেই চমকে উঠল। নতুন জামা কাপড়, টাওয়াল, প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা। সে নিজের ভেতর প্রশান্তি অনুভব করল। একেবারে শাওয়ার নিয়ে নির্ঝরের কেনা মেরুন রঙের 3 পিস পরে সে বের হল। মাথায় টাওয়াল পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই বেলকনি থেকে কবিতা আওড়ানোর মতো গুনগুন শব্দ ভেসে আসল। সে কয়েক পা এগিয়ে গেল। তোমার ব্যথাতে আমি কতটা পুড়ি, ব্যর্থ ভালোবাসায় বিবাগী হয়ে ঘুরি। আমি ভালো নেই, দেখো মেলিয়া দৃষ্টি। আখিদয় অশ্রুসিক্ত, ঝরছে অসময়ের বৃষ্টি। মুন্নি আরা সাফিয়া। খেয়া না শোনার ভান করে চলে আসতেই নির্ঝর ডাক দিল, খেয়া। খেয়া চমকাল।
রাতের নীরবতায় কেমন ঘোর লাগা, মমতা মিশ্রিত সে ডাক। কই, এর আগে জাহিদের ডাক তো এতটা আদুরে মনে হয়নি। সে কি ভাবছে এসব? ছি। খেয়া ঘুরে জোরপূর্বক মুখে একটু হাসি টেনে বলল, আপনি এখানে কি করছেন? না মানে রাত তো অনেক হয়েছে, ঘুমাননি? এখানে এসে দাঁড়াও। ভয় পাচ্ছ নাকি? নির্ঝরের প্রশ্নে খেয়া ঘাবড়ে গেলেও আর্স্ট হয়ে তার পাশে এসে দাঁড়ায়। বাইরে নিকষ কালো অন্ধকার। আজ এত অন্ধকার কেন? নির্ঝর বাইরের অন্ধকারে দৃষ্টি মেলে বলল, পৃথিবীর ডাইমেনশনাল ডোরে কি হয় জানো খেয়া? উহু। পৃথিবীর ডাইমেনশনাল ডোরে মধ্যাকর্ষণ শক্তি অনুপস্থিত। সেখানে এর প্রভাব খাটে না। সেজন্য কোনো বস্তু বা জিনিস ডাইমেনশনাল ডোরে পড়লে অতলে হারিয়ে যায়, কোনোদিন আর ফিরে আসে না। বুঝতে পেরেছ? খেয়া ছোট্ট করে বলল, বুঝলাম। বারমুডা ট্রায়াঙ্গেলের নাম তো শুনেছ নিশ্চয়ই, যার কাছাকাছি কোনো উড়োজাহাজ বা জাহাজ আসলে তা চুম্বকের মতো টেনে নেয়, একদম নিশ্চিহ্ন হয়ে যায়। অনেকে মনে করে পৃথিবীর ডাইমেনশনাল ডোর ওখানে অবস্থিত। ওই ডোর দিয়েই সব অতলে হারিয়ে যায়, যার জন্য আর কোনো হদিস মেলে না। অহ, তোমাকে এসব বলার কারণ পৃথিবীর ডাইমেনশনাল ডোরের মতো তুমি আমার ডাইমেনশনাল ডোর। এখানে আমার কোনো প্রভাব খাটে না। আজ থেকে 3 বছর আগে শীতের এক সকালে তোমার অতলে হারিয়ে গেছি, আর কোনোদিন নিজের মাঝে ফিরতে পারলাম না, ভবিষ্যতেও পারব না। তুমি কি রাগ করছো এসব শুনে? না, করছি না। এই যে আমি এখন তোমার কাছাকাছি আছি, আমি নিজের মধ্যে নেই, নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আমি তোমাকে এখন এসব কথা বলতে চাচ্ছি না, আবার নিজেকে থামাতেও পারছি না। তুমি কি নতুন করে আমার হাত ধরবে? আমি ঘুমাবো এখন, অনেক রাত হয়েছে। তাছাড়া অন্ধকারও এক প্রকার মদের মতো, যে কোনো মানুষকে মুহূর্তে নেশাগ্রস্ত করতে পারে। এখন আপনি একটা ঘোরের মধ্যে আছেন, সকালে কথা বলবো আমরা। এক নাগারে বলে খেয়া কয়েক পা এগিয়ে যেতেই নির্ঝর তাকে পেছনে থেকে ঝাপটে ধরল। এক নাগারে বলে খেয়া কয়েক পা এগিয়ে যেতেই নির্ঝর পেছনে থেকে তাকে ঝাপটে ধরে। কোনো প্রতিক্রিয়া করার আগেই একটানে মাথার টাওয়াল খুলে ভেজা চুলে মুখ ডোবায়। সেই শিউরে উঠে। নির্ঝর এই প্রথম তাকে জড়িয়ে ধরেছে, এর আগে কখনো এমন আচরণ করেনি। হঠাৎ করেই দমকা হাওয়ার মতো কোথা থেকে যেন অজানা ভয় এসে তাকে গ্রাস করে। সে এক ধাক্কায় নির্ঝরকে সরিয়ে দিয়ে কান্না করে দেয়। খেয়ার ফুপিয়ে কান্নার শব্দেই যেন নির্ঝরের হুঁশ ফিরে। সে ব্যতিব্যস্ত হয়ে খেয়াকে ধরতে নিতেই ছিটকে পেছনে সরে যায়। নির্ঝর অপরাধীর মতো করুণ সুরে বলে, সরি। আমায় ক্ষমা করো। বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। কান্না করবে না তুমি, একদম কান্না করবে না। কেমন? আমি যাচ্ছি, তুমি ঘুমাও। ঘুমাও। বলেই এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত দরজা দিয়ে বের হয়ে যায়। খেয়া দরজা ভেতর থেকে লক করে বালিশে মুখ গুজে কান্না শুরু করে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এর চেয়ে বাচ্চাদের সাথে ইয়াতিমখানায় কাটানো দিনগুলোও তো ভালো ছিল। তার কান্নার বেগ সময়ের সাথে বেড়ে যায়। 4 সকালবেলা পেটের ক্ষুধা মাথা চাড়া দিতেই খেয়া ভয় ভয় নিচে নামে। ডাইনিং এর দিকে এগোতেই দেখে নির্ঝর পিচ্চি মেয়েটা খাবার সামনে বসে আছে। একটা মধ্যবয়স্ক মহিলা খাবার সার্ভ করছে। সে দাঁড়িয়ে পড়ে ডাইনিং এ যাবে নাকি উপরে চলে যাবে বুঝতে পারছে না।
রাতের ঘটনার পর নির্ঝরের সামনে যেতে তার লজ্জা লজ্জা লাগছে। নির্ঝরের কোনো কিছুই তার সুবিধের মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছে ছেলেটার মাঝে এক সমুদ্র রহস্য আছে। তবে সে এটা নিশ্চিত যে নির্ঝর অবিবাহিত। কিন্তু সে আনম্যারিড হলে পিচ্চি মেয়েটা তাকে বাবা কেন ডাকছে? দত্তক নিয়েছে নাকি? নাকি নির্ঝরের প্রথম স্ত্রীর সন্তান? তাছাড়া নির্ঝর বিয়ে করে না কেন? বয়স তো মেবি ২৭-২৮ হয়ে গেল। খেয়ার ভাবনার মাঝে নির্ঝর ডাক দেয়। সে অনিচ্ছার সহিত নির্ঝরের মুখ বরাবর সামনের সিটে বসে পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। খেয়া, আমার এই লক্ষ্মীটির নাম নুহা। নুহা জুবায়ের, আমার মেয়ে। আমি অফিস যাব। তুমি সময় কাটানোর জন্য নুহার সাথে গল্প করতে পারো। নুহা কিন্তু প্রচুর গল্প জানে। নির্ঝর নুহার কাঁধে হাত রেখে হাসিমুখে বলে। খেয়া মাথা নেড়ে সায় জানায়। নুহা কিভাবে তার সন্তান হয় সে প্রশ্ন সে বাদ রাখে। আপাতত নির্ঝর যে অনেক স্বাভাবিক আছে এটাই ঢের বেশি। সে প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করে। নির্ঝরই আবার বলে, নুহা কিন্তু অনেক স্ট্রং। তোমার মতো ছিচকাদুনে না। তুমি তোমার ২২ বছরের জীবনে যেই পরিমাণ কান্না করেছ এতদিনে তো কোনো সমুদ্র তৈরি হওয়ার কথা। সমুদ্র না হলেও দিঘি অন্তত হওয়ার কথা। দিঘির কোনো নাম রেখেছ? খেয়া তার দিকে তাকিয়ে চোখ পাকায়। নুহা না বুঝেই বাবার সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। নির্ঝর ভয়ার্ত গলায় বলে, এই কথার জন্য যেন আবার কান্না করো না প্লিজ। তাহলে আমার আজকের দিনটাও মাটি হবে। আপনি চুপ করুন প্লিজ। চুপ করলাম। এখন ঠিকঠাক মতো খাও। আর বেশি বেশি খাবে। হু। খাবারের মাঝে নুহা হঠাৎ বায়না ধরে সে আন্টির হাতে করে খাবে। খেয়া অস্বস্তিতে পড়ে যায়। নির্ঝর নুহার দিকে তাকিয়ে বলল, মা, আমি খাইয়ে দিই। কেমন? সে দৃঢ় কণ্ঠে বলে, না, আমি আন্টির হাতে খাবো মানে আন্টির হাতে খাবো। নির্ঝর কিছু বলতে নিতেই খেয়া তাকে থামিয়ে দেয়। সে নিজের প্লেট নিয়ে এগিয়ে এসে নুহার পাশে বসে। তারপর পরম মমতায় হাসিমুখে নুহার মুখে খাবার তুলে দেয়। এই প্রথমবার সে মা না হওয়ার কষ্টটুকু অনুভব করল। সে কি সত্যিই কোনোদিন মা হতে পারবে না? কেউ তার সদ্য বুলি ফোটা মুখে আধো আধো করে মা ডাকবে না? সে সত্যি কোনোদিন কারো মুখে মা ডাক শুনবে না? তার চোখ জলে কানায় কানায় ভরে ওঠে। জল লুকানোর জন্য অন্যদিকে তাকায়। সে নুহার খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক প্রশ্ন করে, নুহা, তুমি স্কুলে যাও? জি আন্টি। কিন্তু বাবাই অনেক ভয় পায়। তুমিই বল, ভয় কিসের? আমি তো ড্রাইভার দাদুর সাথে যাই। এবার থেকে আমি তোমায় নিয়ে যাব। তুমি খুশি হয়েছ? নুহা খুশিতে হাতে তালি দেয়। দুহাত দুদিকে প্রসারিত করে বলে, আমি এত খুশি হয়েছি। খেয়া হেসে ফেলে। হাসিমুখেই নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর খাওয়া বাদ দিয়ে হা করে তার দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষে নুহা স্কুলের জন্য রেডি হতে উপরে গেল। একটু পর খেয়া নিজেও রেডি হওয়ার জন্য সিঁড়িতে পা রাখতেই উপর থেকে নির্ঝর নামে। একদম স্যুট টুট পরে ফর্মাল ড্রেসে। ছেলেটা এত বেশি সুন্দর কেন? মাঝে মাঝে তার বড্ড হিংসে হয়। চোখে চোখ পড়তেই খেয়া চোখ সরিয়ে নিল। নির্ঝর কাছাকাছি এসে বলল, এই মানে আমি এখন অফিস যাচ্ছি। খেয়া নরম গলায় বলল, অহ, বেশ তো, যান। আজ ফিরতে একটু লেট হতে পারে।
তবে চেষ্টা করব লেট না করার। যাচ্ছি। খেয়া অবাক হয়ে তার মুখপানে তাকায়। কই, জাহিদ তো অফিস যাওয়ার আগে তাকে এভাবে কোনোদিন বলেনি। নির্ঝর তাকে বলছে কেন? সে নির্ঝরের কে হয়? কিছুই না। নির্ঝর এখনো দাঁড়িয়ে আছে। যাচ্ছি বলে এখনো যাচ্ছে না। হয়তো তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে। সাবধানে ড্রাইভ করবেন, দুপুরে টাইমলি লাঞ্চ করবেন টাইপ কিছু। সে দারুণ অস্বস্তিতে পড়ে যায়। এই ছেলে প্রতিটা মুহূর্ত তাকে অস্বস্তিতে কেন ফেলে? অস্বস্তি নিয়েই খেয়া জিজ্ঞেস করল, আপনার অফিস কি সেই আগেরটাই? হু। তবে অফিসের পাশাপাশি নতুন একটা কাজ করি। অফিসে আমার কাজ নেই বললেই চলে। সবকিছুর হিসেব রাখা শুধু কর্মচারীরা সব করে। সেজন্য ম্যাক্সিমাম সময় ফিজিক্স ল্যাবে কাটাই। তুমি তো জানো আমার ফিজিক্সের গবেষণার প্রতি দারুণ ঝোঁক। এখন প্রথমেই ফিজিক্স ল্যাবে যাব। অহো, ভালো। আপাতত ল্যাবে কি নিয়ে গবেষণা হচ্ছে শুনতে চাও? আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে। আমরা আপেক্ষিকতার নতুন ফর্মুলা বের করার চেষ্টা করছি। কাল দীর্ঘায়ন আর দৈর্ঘ্য সংকোচনের মধ্যে যোগসূত্র যাকে বলে। খেয়ার কিছুই মাথায় ঢুকছে না। নির্ঝরের সাথে প্রথম দেখার পরেই বুঝবে পেরেছে ফিজিক্সের প্রতি তার আগ্রহতা। কথায় কথায় ফিজিক্স টেনে দীর্ঘ বক্তৃতা দিবে। সে প্রসঙ্গ ঘুরাতে বলল, বাসায় তো আমরা তিনজন আর সার্ভেন্ট ছাড়া অন্য কাউকে দেখছি না। আপনার বাবা গ্রাম থেকে কি এখনো ঢাকা আসতে চায় না? নির্ঝরের মুখটা বেলুনের মতো চুপসে গেল। সে ভারী গলায় বলল, বাবা গত বছর অন্য পৃথিবীতে চলে গেছেন। আমি যাচ্ছি বলেই হাঁটা শুরু করে। খেয়ার মন খারাপ হয়। সে অযাচিত প্রশ্ন করে শুধু শুধু নির্ঝরের মনটা খারাপ করে দিল। নির্ঝরও বর্তমানে তার মতো অসহায়। আপন বলতে কেউ নেই বললেই চলে। বহির্গমন গেটের কাছে পৌঁছাতেই খেয়া গলা উঁচিয়ে বলে, সাবধানে যাবেন মি নির্ঝর সাহেব। নির্ঝর থমকে দাঁড়ায়। খেয়ার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বের হয়ে যায়। 5 খেয়া ছাদের পশ্চিমের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি বাতাস বইছে চারিদিকে। আবছা অন্ধকারে বেশ ভালোই লাগছে তার। আজ 17 দিন হল সে নির্ঝরের বাড়িতে এসেছে। প্রথম দিকে নির্ঝরের সামনে একটু অস্বস্তি হলেও এখন সব স্বাভাবিক হয়ে গেছে। নির্ঝরের সাথে সেই প্রথম পরিচয়ের সময় যেমন বন্ধুত্বের সম্পর্ক ছিল তেমন হয়েছে। নুহাও তাকে ছাড়া অন্য কিছু বোঝে না। প্রতি রাতে তার সাথে ঘুমায়। গল্প বলে বলে তাকে ঘুম পাড়াতে হয়। পিচ্চিটা অতি অল্প সময়ে তার হৃদয়ের অনেকখানি জুড়ে নিয়েছে। তবে নুহার ব্যাপারটা সে আজ পর্যন্ত জানে না। নির্ঝর কিছু বলেনি। সেও আগ বাড়িয়ে জিজ্ঞেস করেনি কিছু। তার মনে হয় নুহার ব্যাপারে কিছু জিজ্ঞেস করা মানেই ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো। তাকে আশ্রয় দিয়েছে তাতেই সে কৃতজ্ঞ। তার ধারণা নির্ঝর তাকে নিজে থেকে বলবে। হঠাৎ করে তার জাহিদের কথা মনে পড়ে। ডিভোর্সের 7 দিনের মাথায় নির্ঝরের কিনে দেয়া নতুন ফোন দিয়ে সে জাহিদকে কল করেছিল। জাহিদ তার সাথে তুই তুকারি করে কথা বলেছে। অলরেডি একজনকে বিয়ে করে ঘরেও এনেছে। সেদিন রাতে সে আবারও নতুন করে কান্না করে। তার কান্নার বেগ বেড়ে যায় নির্ঝরের বকা শুনে। কেন সে জাহিদকে ফোন করেছে ইত্যাদি। খেয়া দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। আজ আকাশ একদম পরিষ্কার। প্রচুর তারা জল জল করছে। কি ভয়ঙ্কর সুন্দর।
সে গুনগুন করে বলে ওঠে, দুঃখ দাও, অবহেলা করো। কেন শুকনো শিউলিতে গাঁথা মালায় অশ্রু হয়ে ঝরো? পেছনে থেকে কেউ গায়ে চাদর জড়িয়ে দিতেই সে চমকে ঘুরে তাকায়। পেছনে থেকে কেউ গায়ে চাদর জড়িয়ে দিতেই চমকে উঠে খেয়া। দ্রুত ঘাড় ঘুরিয়ে নির্ঝরকে দেখে স্বস্তি পায়, সাথে একটু লজ্জাও। কেন জানি হুটহাট নির্ঝরকে দেখলেই লজ্জায় লাল, নীল, বেগুনি হয়ে যায় সে। চাদরটা ভালোমতো গায়ে জড়িয়ে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর ইতোমধ্যে ফ্লোরে বসে পড়েছে। তার সামনে ধোয়া উঠা গরম 2 কাপ কফি। খেয়ার মুখে হাসি ফুটে ওঠে। নির্ঝরের দিকে চোখে চোখ পড়তেই ইশারায় তাকেও বসতে বলে। সে বসে পড়ে 1 কাপ কফি হাতে নিয়ে তাতে চুমুক দেয়। নির্ঝরও ততক্ষণে নিজের কাপে চুমুক দিয়েছে। খেয়া এক চুমুক খেয়ে নির্ঝরকে বলে, আপনি বানিয়েছেন নাকি জমিলা খালা? নির্ঝর তার দিকে ঘুরে বলল, কেমন হয়েছে সেটা বলো আগে। ভালোই তো লাগছে, শুধু চিনি একটু কম মনে হচ্ছে। নির্ঝর চট করে খেয়ার হাত থেকে কাপটা নিয়ে নিজে এক চুমুক দেয়। গম্ভীর হয়ে বলে, কই, চিনি তো ঠিকঠাক আছে, বেশ মিষ্টি। তুমি বরং আমারটা খাও, বলে নিজের কাপটা এগিয়ে দেয়। খেয়া দ্বিধাগ্রস্ত হয়ে নির্ঝরের কাপটা হাতে নেয়। কি হলো, খাচ্ছ না কেন? সরি, পান করছ না কেন? নাকি আমার এটো জিনিস খাবে না? খেয়া তড়িঘড়ি করে এক চুমুক দিয়ে বলল, খাচ্ছি তো। নুহাকে তো ঘুম পাড়িয়ে ছাদে এসেছি। যদি ঘুম ভেঙে যায় হঠাৎ? ভাঙবে না, ওর ঘুম অনেক ভারী। তাছাড়া আমি জমিলা খালাকে বলে এসেছি, উনি দেখবে। এবার বলো, তুমি আমার মেয়েকে জাদু করেছ নাকি? তোমায় ছাড়া কিছু বোঝে না, আমাকেই সে সময় দিচ্ছে না। ভাবা যায়, আমি আবার জাদু করলাম কিভাবে? নির্ঝর বিড়বিড় করে বলে, আমি আবার জাদু করলাম কিভাবে? ন্যাকা, আমাকে সেই কোনো যুগে জাদু করে বসে আছে। কিছু বলছেন না? আকাশের দিকে তাকাও। খেয়া আকাশের দিকে তাকায়। একটানা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে ঘোর লাগে চোখে। চারপাশ অন্যরকম মনে হয়। মনে হয় স্পর্শের বাহিরের আকাশটা, আবছা অন্ধকারের পর্দার মধ্যে মিটিমিটি জ্বলা তারাগুলো অনেক নিচে নেমে এসেছে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে যেন। কিন্তু খেয়া হাত বাড়ায় না। নির্ঝর পাশ থেকে নরম সুরে বলল, একটা কবিতা শুনবে? খেয়া নিজের অজান্তেই হু বলে। যেন এই পরিবেশে একটা কবিতা না শুনলে একদম বেমানান দেখায়। নির্ঝর আকাশের দিকে তাকিয়ে বলে, আমার শহরে আমি মানা, সর্বত্র তোমার আনাগোনা। ভালোবাসায় হাতটি ধরো একবার। গর্ব দুজনে মিলে, সুখ দুঃখের প্রেম ঝিলে। জোড়া শালিকের সংসার। খেয়া নাক ছিটকায়। নির্ঝরের দিকে না তাকিয়েই বলে, এটা কোনো কবিতা হলো? কবিতার ক ও তো আপনি জানেন না দেখছি। এটাকে বড়জোর ছন্দ বলা যায়। তুমি যা বলো তাই ছন্দই বলো। তবে বেশ কিছুদিন হলো সারাক্ষণ মাথার মধ্যে এলোমেলো শব্দ ঘুরপাক খেতে থাকে। যতক্ষণ না তাদের ছন্দে রূপ দিই ততক্ষণ মুক্তি নেই। তুমি বুঝতে পারছো বিষয়টা? আমার একটা রোগ হয়েছে, ছন্দ মেলানোর রোগ। ছন্দ না মেলালে অস্থির অস্থির লাগে, শান্তি পাই না। অহ, ছন্দ মেলানোর রোগ। নতুন শুনলাম। তুমি বোধ হয় আমার কথা বিশ্বাস করছো না।
তোমাকে আরো কয়েকটা শোনাই। খেয়ার হ্যাঁ না উত্তরের অপেক্ষা না করেই নির্ঝর বলা শুরু করল। অলস আঁখি সই, মুগ্ধ হয়ে চেয়ে রই ঝরা বকুলের পানে। এক মুঠো বিচ্ছিন্ন কেন, এই অবেলায় সে যেন দুঃখ ডেকে আনে। সাফিয়া। অবশেষে বসন্ত এলো তোমার দ্বারে, উচ্ছলতা মেখে এগিয়ে যাও। মোর আছে যে ভগ্নহৃদয়া, বর্ষিত নয়ন। প্রহেলিকার মৃত্যু কি শুনতে পাও? সাফিয়া। লোকচক্ষুর অগোচরে একদিন হারিয়ে যাব চিরতরে, সেদিন খুঁজবে তুমি রাতের তিমিরে। এই আমাকে খুঁজো তোমার হৃদয় মন্দিরে। সাফিয়া। নির্ঝর আরও বলতে নিতেই খেয়া তাকে থামিয়ে দেয়। আপাতত সে এসব দুঃখের ছন্দ শুনতে চাচ্ছে না। নির্ঝর খেয়ার দিকে তাকায়। আজ পূর্ণিমা না হলেও অন্ধকারের যে নিজস্ব আলো আছে সেটা এসে খেয়ার মুখে পড়েছে। কি মায়াবী লাগছে থাকে, ইচ্ছে হচ্ছে বুকে জড়িয়ে নিতে। সে খেয়ার হাতের দিকে তাকালো। ফ্লোরে রাখা তার হাত আর খেয়ার হাতের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। সে অতি সাহসিকতার একটা কাজ করতে চাইল। নিজের বাম হাতটা খেয়ার অজান্তে আস্তে আস্তে তার হাতের কাছে নিয়ে স্পর্শ করার আগেই খেয়া হাতটা সরিয়ে চুল বাঁধতে ব্যস্ত হয়ে পড়ে। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। সে এবারও ব্যর্থ হল। একটু শীত শীত অনুভব করতে নির্ঝর খেয়ার একটু কাছে ঘেঁষে বলল, বেশ শীত পড়েছে বোধ হয়। তোমার চাদরের ভাঁজে একটু জায়গা দিবে? চাদরটা অনেক বড়, একটু জড়িয়ে নেবে? খেয়া এক ঝটকায় নিজের গায়ের চাদরটা খুলে নির্ঝরের সামনে মেলে ধরে। কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমার অভিশপ্ত জীবনের সাথে কাউকে জড়াব না। আমার শরীরে জড়ানোর ফলে চাদরটাও অপবিত্র হয়ে গেল। এটা এখন আমার মতোই সেকেন্ড হ্যান্ড, ব্যবহৃত জিনিস। একে নিয়ে কি করব এখন? খেয়া, ঝিনুকে মুক্তা সৃষ্টি হয় কিভাবে জানো? খেয়া উত্তর দেয় না। নির্ঝর কিছুক্ষণ পর আপনমনে বলে, ঝিনুকের ভেতর মুক্তার সৃষ্টি হয় দুর্ঘটনাক্রমে। ঝিনুকের ভেতরের পর্দায় অর্থাৎ ম্যান্টলে যখন কোনো ধুলোবালি বা ক্ষুদ্রাকৃতির বস্তু গিয়ে আটকে পড়ে তখন ঝিনুক তাতে ইরিটেশন ফিল করে। এই ইরিটেশনকে প্রশমিত করতে ওই বস্তুটিকে ঘিরে একটা খনিজ পদার্থের আবরণ তৈরি করে। একটু একটু করে আবরণ তৈরির পরেই সেটা একটা পূর্ণাঙ্গ মুক্তায় পরিণত হয়। তোমার বিয়ে, ডিভোর্স এসব এক একটা দুর্ঘটনা। এসব দুর্ঘটনা তোমার অজান্তে তোমাকে মুক্তাতে পরিণত করেছে। আগে হয়তো তুমি আমার কাছে কাঁচা সোনা ছিলে, এখন তুমি আমার কাছে মুক্তা, সবচেয়ে দামি মুক্তা। খেয়া কোনো উত্তর দেয় না। তার চোখ দিয়ে টপটপ করে জল ঝরছে। এই অযাচিত জল লুকানোর জন্য সে এক দৌড়ে নিচে নেমে যায়। নির্ঝর তাকে আটকায় না। তার মন বলছে খেয়া ফিরবে, তার কাছে ফিরবে। তাকে ফিরতেই হবে যে। তার ভাগ্যে এই মেয়েটাই আছে। তা না হলে প্রকৃতি নতুন করে তার কাছে যাওয়ার সুযোগ করে দিত না। 6 দুপুরবেলা খেয়া একটু ঘুমানোর চেষ্টা করে। 20 মিনিটের মতো বিছানায় গড়াগড়ি করেও ঘুম রাজপুত্রের মন জয় করতে পারে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে বাইরে বের হয়। নিচে নেমে ড্রয়িং রুমে সোফায় কিছুক্ষণ বসে থাকে। নুহা স্কুলে, নির্ঝর অফিসে। আজ সকালে নুহাকে সে আর নির্ঝর দুজন মিলে একসাথে স্কুলে ছেড়েছে। নুহা সে কি খুশি। খেয়া উপরে উঠে নির্ঝরের রুমের সামনে বেশ কয়েকবার পায়চারি করল। ভেতরে ঢুকবে কি ঢুকবে না সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন হলো এ বাসায় থাকার পরও মাত্র এক ঝলক সে রুমের ভেতরটা দেখেছে।
কিন্তু নির্ঝরের রুমটা দেখার তীব্র লোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ঢুকেই পড়ল। নির্ঝরের অফিস থেকে ফিরতে আজ লেট হবে। ধীর পায়ে ভিতরে প্রবেশ করে দরজার ছিটকিনি লাগিয়ে দিল সে। সারা রুমে নজর নিক্ষেপ করল। রুমের দেয়াল পিঙ্ক কালারের, দেয়ালে বড় বড় পেইন্টিং। ড্রেসিং টেবিল সোজা উপরের দেয়াল নির্ঝর আর নুহার একত্রে বড় একটা বাঁধানো ছবি। কি মিষ্টি লাগছে দুজনকে। বেডের ডানপাশে একটা আলমারি। আলমারিতে প্রচুর বইপত্র, যার ম্যাক্সিমাম ইংরেজিতে। তবে সব যে ফিজিক্স সম্পর্কে সেটা বুঝতে পারল। কয়েক পা এগিয়ে আলমারির সামনে গিয়ে পুরো আলমারি ঘাঁটা শুরু করল। উদ্দেশ্য গল্পের বই খুঁজে বের করা। কয়েক মিনিট পর বইয়ের আড়ালে লুকিয়ে রাখা বাঁধানো এক ছবির দিকে নজর গেল। খেয়া ছবিটা টেনে বের করে চোখের সামনে ধরতেই তার হাত পা কাঁপাকাঁপি শুরু হল। ছবিতে সে নিজে, তার কিশোরী বয়সের ছবি, বছর 14 বয়সের। কিন্তু তার অতটুকু বয়সের ছবি নির্ঝর কোথায় পেল? নির্ঝরের সাথে তো তার পরিচয় বছর 3 হবে, এক শীতের সকালে। তাহলে এই ছবির কি মানে? খট করে ওয়াশরুমের দরজা খুলতেই খেয়া ভয় লাফিয়ে উঠল। সামান্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে নির্ঝর তার দিকে একরাশ অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে। খট করে ওয়াশরুমের দরজা খুলতে খেয়া লাফিয়ে উঠল। সামান্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে দরজার সামনে নির্ঝর একরাশ অবাকত্ব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে হাজারো প্রশ্নেরা এসে ভিড় জমিয়েছে তা বুঝতে অসুবিধা হল না। খেয়া বাঁধানো ছবিটা শাড়ির আঁচলে লুকিয়ে সম্পূর্ণ ঘুরে দাঁড়াল। নির্ঝরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু তাতে নির্ঝরের মুখের অভিব্যক্তির বিন্দুমাত্র পরিবর্তন হল না। সে নির্ঝরের দিকে তাকিয়েই কয়েক পা পিছিয়ে ছবিটা নির্ঝরের অজান্তে আলমারির বইয়ের ভাঁজে রাখল। তারপর দ্রুত সরে এসে সারা রুমে এক পলক নজর বুলিয়ে অযাচিত হেসে বলল, আপনার রুমটা অনেক সুন্দর, না? নির্ঝর এখনো ঠায় দাঁড়িয়ে আছে। খেয়ার আচরণ তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। অনেকটা চোর চুরি করার পর আচমকা ধরা পড়লে যেমন হয় আর কি। সে অবাক হয়েই বলল, রুমটা সুন্দর? জি, আলবাত সুন্দর। কি সুন্দর সাজানো গুছানো। দেয়ালের পেইন্টিংগুলো কি দুর্দান্ত। তাছাড়া পিঙ্ক কালার আমার খুবই প্রিয়। আমার তো দারুণ পছন্দ হয়েছে। তাহলে আজ থেকে তুমিও এই রুমে থেকো। এত বড় রুমে আরামসে 2-3 জনের জায়গা হবে। কি বলো? নির্ঝর ভ্রু নাচিয়ে বলতে খেয়ার হাসি হাসি মুখটা কালো হয়ে গেল। সে সম্পূর্ণ দৃষ্টি নির্ঝরের উপর নিক্ষেপ করতেই তার মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল। নির্ঝর খালি গায়ে তার সামনে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র ট্রাউজার পরা যা সে মাত্র খেয়াল করল। সে দ্রুত অন্যদিকে ঘুরে নাক ছিটকে বলল, ছি, আপনি খালি গায়ে কেন? এভাবে কেউ খালি গায়ে ঘুরে বেড়ায়? নির্ঝর নিজের দিকে একবার চেয়ে মুখ টিপে হাসল। তারপর বেশ গম্ভীর হয়েই বলল, কই ঘুরে বেড়াচ্ছি? আমি তো আমার রুমেই আছি। তাছাড়া মাত্র শাওয়ার নিয়ে বের হলাম। মানে আপনার তো এখন অফিসে থাকার কথা। এখানে কি করছেন? আজকের মিটিং ক্যান্সেল করা হয়েছে, সেজন্য দুপুরের আগেই শেষ হয়ে গেছে। আমি 1 ঘন্টার মতো হলো বাসায় এসেছি। তোমার রুমে দরজা ভেতর থেকে লক করা ছিল বলে ডিস্টার্ব করিনি। খেয়া অন্যদিকে তাকিয়েই বলল, অহ, তুমি হঠাৎ আমার রুমে কি করছিলে? কিছু না, একটু জাস্ট ঘুরে দেখছিলাম। বেশ, বুঝলাম এবং মেনেও নিলাম।
তা সে কাজটা তো তুমি আমি থাকতেও করতে পারো। তোমার জন্য আমার রুমসহ এ বাসার সবকিছু খোলা, এমনকি আমিও। যখন যা ইচ্ছে করতে পারো। খেয়া কিছু বলল না। অন্যদিকে তাকিয়ে এখনো ওড়না পেঁচাচ্ছে হাতে। নির্ঝরের নজর এবার দরজার ছিটকিনির উপর গেল। ভেতর থেকে লক করা। সে খেয়ার দিকে এগিয়ে এসে হেসে বলল, বাই দা ওয়ে, দরজা আটকে দিয়েছ কেন? কোনো খারাপ মতলব তো নেই? খেয়া চোখ বন্ধ করে ফেলল। একের পর এক ভুল করে যাচ্ছে সে। কোনো কুক্ষণে সে দরজা বন্ধ করতে গিয়েছিল? দরজা খুলে দিচ্ছি, একটানা বলে দরজার দিকে দৌড় দিতেই নির্ঝর তাকে হ্যাচকা টানে নিজের কাছে আনল। নির্ঝরের গভীর দৃষ্টি খেয়ার চোখে পড়তেই সে চোখ বন্ধ করে ফেলে। সে রীতিমতো কাঁপছে। ছোটাছুটি করতে করতে কোনোরকমে বলে, ছেড়ে দিন। নির্ঝর এক হাত খেয়ার কোমরে দিয়ে আরও কাছে টেনে আনে। খেয়ার বন্ধ চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এত তাড়া কিসের? আমি তো তোমার কাছে যাইনি। এতগুলো দিন একসাথে থাকার পরও তোমার থেকে নিজেকে কতটা দূরে রেখেছি। এর জন্য যে কি পরিমাণ জ্বালা সহ্য করছি ও তুমি বুঝবে না। নিজে থেকে কেন আসো আমার কাছে? এসেই পালাই পালাই করো? ভুল হয়ে গেছে আমার, আর আসব না। ছেড়ে দিন প্লিজ। ভুলের মূল্য দিতে হবে যে, নইলে তুমি সেই কাজটা আবার করবে। আবার ক্ষণিক সময়ের জন্য আমার কাছে আসবে। বলো, কিভাবে মূল্য দিবে? খেয়া শব্দ করে কেঁদে দেয়। নির্ঝরের হাত ঢিলে হয়ে আসে। তার চোখের কোণেও অশ্রু এসে ভিড় জমায়। কান্না করবে না একদম। কতবার বলেছি আমার সামনে চোখের জল ফেলবে না, মনে থাকে না? খেয়া আরো জোরে কান্না করে দেয়। নির্ঝর বাম হাত দিয়ে তার চোখের জল মুছে তাকে ছেড়ে ওয়ার্ড্রব থেকে সাদা শার্ট বের করে গায়ে দেয়। কয়েক মিনিট নীরবতার পর শার্টের হাতা গুটাতে গুটাতে খেয়ার দিকে না তাকিয়ে বলে, ল্যাবে একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমি ভাবছি যে এই কাজটা তোমাকে দিয়ে করাবো। আমি অন্য কোনো মেয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। তুমি হলে ভালো হবে। আমরা বন্ধু মানুষ। আশা করি তুমি রাজি হবে। এর জন্য তোমাকে মান্থলি একটা অ্যামাউন্ট দেয়া হবে। তুমি রাজি না হলে বলতে বাধ্য হচ্ছি যে তোমাকে শুধু শুধু আমি বাসায় বসিয়ে রাখতে পারবো না। খেয়া নিঃশব্দে হেঁটে দরজা খুলে বের হয়ে যায়। সে যাওয়ার পরেই নির্ঝর অশ্রুসিক্ত নয়নে তার গমন পথের দিকে তাকিয়ে থাকে। খেয়াকে না দেখলে তার ভালো লাগে না। অফিস, ল্যাবের কোনো কাজে মন বসে না। সারাক্ষণ বাসায় খেয়ার কাছাকাছি থাকতে ইচ্ছে করে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তাকে সবসময় চোখের সামনে রাখবে। এর জন্য প্রয়োজন হলে খেয়াকে কিছু কঠিন কথাও শোনাবে। ৭ বাবাই, আজ আন্টি নিতে আসলো না কেন? আজ আমার অফিস নেই, আমি ফ্রি আছি। সেজন্য আমি আমার মামুনিকে নিতে আসলাম। কেন সে খুশি হয়নি? নুহা মুখ ফোলায়। ফোলা ফোলা মুখেই নির্ঝরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, খুশি হয়েছি। তবে আন্টি আসলে আরো বেশি খুশি হতাম। কেন, মা? বাবাই তোমাকে ভালোবাসে না? হু, বাসে তো। বাবাই আমায় অনেক ভালোবাসে। নাও, তুমি এবার মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আন্টি বলেছে গাড়ি চালানোর সময় কথা বলতে হয় না। তোমার আন্টি আর কি কি বলেছে মা? আন্টি একবার বলেছিল নুহা তোমার বাবাই একটা শয়তান। নির্ঝর চমকে বলে ওঠে, সে কি? কি সাংঘাতিক কথা! মা,
তুমি সত্য বলছো? হু, শুধু একবার বলেছিল। পরে অবশ্য বলেছিল, এমনি বললাম। তোমার বাবা অনেক ভালো মানুষ, সবাইকে কত সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। তুমি গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করো। নুহা চোখ বন্ধ করে। তার চোখের সামনে আন্টির চেহারা ভেসে ওঠে। সে মিটিমিটি হাসে। নির্ঝর গম্ভীর হয়ে গাড়ি চালায়। যদিও খেয়া আগের থেকে অনেক সহজ হয়েছে, তবুও খেয়া আর তার মাঝে বিস্তর দূরত্ব রয়েছে। সে যতই চেষ্টা করছে দূরত্বটা কমিয়ে বিন্দুর আকার দিতে, ততই যেন তা বেড়ে চলছে। খেয়ার ডিভোর্সের প্রায় 3 মাসের বেশি হতে চলল। আর কত সময় নেবে খেয়া স্বাভাবিক হতে? সে কবে তার মনে জায়গা করতে পারবে? নাকি কোনোদিনও পারবে না? নির্ঝর বড় করে শ্বাস নেয়। রাতের বেলা খেয়ার রুমে সে আর নুহা শুয়ে আছে। নুহা তার মাথাটা খেয়ার হাতের উপর রেখেছে। দুহাতে খেয়ার ওড়না মোড়াচ্ছে। খেয়া চোখ বড় বড় করে হাস্যোজ্জ্বল মুখে নুহাকে গল্প শোনাচ্ছে। তার ছোটবেলার কথা মনে পড়ছে। নুহার সাথে থাকলেই সে শৈশবের দিনগুলোতে ফিরে যায়। সে বড় হয়েছে ইয়াতিমখানায়। সেখানে কেউ তাদের গল্প শুনিয়ে ঘুম পাড়ায়নি। তবে মাঝে মাঝে তাদের ইয়াতিমখানায় এক বয়স্ক মহিলা আসত, যিনি রোজ মঙ্গলবারে বিকেলে সবাইকে এক করে গল্প শোনাত। তার মুখে শোনানো গল্পগুলোই সে নতুন করে নুহাকে শোনায়। তার প্রচুর ভালো লাগে। খেয়া ওয়াশরুম সোজা উপরে দেয়ালে লাগানো দেয়াল ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। কিন্তু নুহা আজ ঘুম আসছে না। অন্যান্য দিন 11টা বাজার আগেই ঘুমিয়ে পড়ে। সে নুহার পেটে হাত রেখে বলে, পিচ্চি আজ ঘুমাচ্ছে না কেন? ঘুম আসছে না? নুহা উঠে বসে খেয়ার দিকে তাকিয়ে বলল, আন্টি আমি এক্ষুনি আসছি। এই যাব আর আসব বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গে নির্ঝরকে টানতে টানতে রুমে ঢুকে। খেয়া দরজার দিকে এক পলক চেয়ে দ্রুত উঠে বসে গায়ের ওড়না ঠিক করে সরে দাঁড়ায়। নির্ঝর এক নজর খেয়ার দিকে তাকিয়ে এক হাঁটু মুড়ে বসে নুহার গালে হাত রেখে বলল, নুহা মা, আমায় এ রুমে নিয়ে আসলে কেন? আর তুমি এখনো ঘুমাওনি কেন? এত রাত অবধি বাচ্চাদের জেগে থাকতে নেই। বাবাই, আজ তুমি আমাদের সাথে ঘুমাবে। আমরা 3 জন একসাথে ঘুমাব। কি মজা, কি মজা! নির্ঝর, খেয়া একত্রে চিল্লিয়ে বলে উঠল। কি চলবে?